हाय विक्रम, ऑफ कोर्स मैं आपको जानती हूँ। বিক্রম আদিত্য ভোসলে একজন রাজনীতিবিদ, আর তার বাবা বাত্রাও রাজনীতিতে ছিলেন। তফাৎ শুধু একটাই, মানুষ বাত্রাকে ভয় পেত আর বিক্রম নিজেই মানুষকে ভয় দেখায়। বিক্রম যা চায় তা যে কোনোভাবে পেয়ে যায়, কখনো না শুনে থামে না, বরং পরের বার নতুন কৌশলে সেই মানুষটাকে রাজি করিয়ে ফেলে। এই রকম নানা কৌশলের মাধ্যমে বিক্রম তার বিরোধী পার্টিকে কখনো উপরে উঠতে দেয়নি। পরবর্তী নির্বাচনে সে নিজেই মুখ্যমন্ত্রী হবে, আর তখন তাকে থামানো আরও কঠিন হয়ে যাবে। রাজনীতিকভাবে বিক্রম নিজেকে সৎ প্রমাণ করে রেখেছে। সে নিজে কোনো দুর্নীতি করে না, আর কাউকে করতেও দেয় না। একজন বড় ব্যবসায়ী বিক্রমের সরকার ক্ষমতায় আসার পর ফ্লাইওভার, রাস্তা, হাসপাতাল ইত্যাদি সরকারি কাজের কন্ট্রাক্ট নিতে তাকে ৫,০০০ কোটি টাকার ঘুষ অফার করে। কিন্তু বিক্রম তার কাছে উল্টো দ্বিগুণ অর্থ দাবি করে বসে, যাতে সেই ব্যবসায়ী দিতে না পারে, আর বিক্রমকেও নিজের বিবেক বিক্রি করতে না হয়। বিক্রম সবসময় জনগণের ভালোটা আগে ভাবে। অনেক শিশুর পড়াশোনার খরচও সে নিজে বহন করে, তাই স্বাভাবিকভাবেই তার অনেক শত্রু তৈরি হয়েছে। তার বাবা বাত্রা ছোটবেলা থেকেই বিক্রমের মধ্যে ক্ষমতা আর রাজত্বের প্রতি তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল, যাতে বিক্রম একদিন তার থেকেও বড় রাজনীতিক হয়। বিক্রমও বড় হতে চায়, কিন্তু মানুষের ভালো করে, তাদের বিশ্বাস অর্জন করে, তাদের ভোটে জিতে বড় হতে চায়। তার মনে কখনোই আসেনি যে কোনো কিছু তার ঘুম হারাম করে দিতে পারে, কারণ সে যা চায় তা পেয়ে যায়, অথবা না পারলে ধ্বংস করে দেয়। এবার খবরের শিরোনামে হচ্ছে, মুখ্যমন্ত্রী শুধু নামেই ক্ষমতাধর, আসল ক্ষমতা বিক্রমের হাতেই। বিক্রম সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। ঠিক তখনই আদা এয়ারপোর্টে আসে। এখন পর্যন্ত যে মিডিয়া বিক্রমের পেছনে দাঁড়িয়েছিল, সবাই হঠাৎ দিক বদলে আদাকে কভার করতে শুরু করে। আদা একজন সুপারস্টার, তার নতুন সিনেমা সদ্য ব্লকবাস্টার হিট হয়েছে, কিন্তু এত বড় তারকা হয়েও আদা বিক্রমের মতোই খুব নম্র ও বিনয়ী। সে সবাইকে সমানভাবে দেখে আর প্রত্যেকের সঙ্গে ভালোভাবে কথা বলে। এয়ারপোর্টে তখন এমন ভিড় হয়েছিল যে আদার হাঁটার মতো কোনো জায়গাই ছিল না। তখন বিক্রমও আদাকে দেখে তার ভক্ত হয়ে পড়ে। সে নিজে এগিয়ে গিয়ে জনতার ভিড় সরিয়ে আদার জন্য রাস্তা তৈরি করে, তারপর আদার হাত ধরে তাকে ভিতরে নিয়ে যায়। বিক্রম আগে কখনো সিনেমা দেখেনি, তবে আদাকে সে চিনত, কিন্তু আজ বাস্তবে দেখে একদম মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সেই মুহূর্ত থেকেই বিক্রম আদাকে ভালোবাসতে শুরু করে। দিন রাত শুধু তার কথাই ভাবতে থাকে। ম্যাগাজিনে আদার ছবিগুলো দেখতে দেখতে বিক্রম তার সাথে বিয়ের স্বপ্ন অবধি দেখতে শুরু করে। ওদিকে আদা ব্যস্ত ছিল তার পরের সিনেমার শুটিং নিয়ে। একজন পরিচালক যখন তাকে জোর করে কিসিং সিন করতে বলছিল, তখন আদা সরাসরি না বলে দেয়, কারণ চুক্তিতে এমন কোনো দৃশ্যের কথা লেখা ছিল না। আদা জানে তার নিজের মূল্য কত, তাকে কেউ জোর করে কিছু করাতে পারবে না। এদিকে বিক্রমের বাবা বাত্রা তাকে বারবার বলছে আগামী কয়েক মাস নির্বাচনের দিকে মনোযোগ দিতে, কারণ বিক্রমকে মুখ্যমন্ত্রীর আসনে বসানোই বাত্রার স্বপ্ন। কিন্তু বিক্রম তখনও টিভিতে আদার ক্লিপ দেখছে আর হাসছে। বাত্রা তখন তাকে মনে করিয়ে দেয়, তোর জন্মানোর সময়ই তোকে পেতে তোর মা মারা গিয়েছিল। তুই তোর মায়ের প্রাণ খেয়ে এই পৃথিবীতে এসেছিস। তোর মতো ছেলের কেবল ক্ষমতার ক্ষুধা থাকা উচিত, আর কোনো অনুভূতি নয়। ডাক্তার তখন বলেছিল মা অথবা সন্তান একজনকেই বাঁচানো যাবে। বাত্রা চেয়েছিল তার স্ত্রী বেঁচে থাকুক, কিন্তু শেষ পর্যন্ত বেঁচে যায় বিক্রম আর মারা যায় তার মা। এই কারণেই বাত্রা আজও বিক্রমকে ঘৃণা করে। কখনো তাকে ছেলে হিসাবে ভালোবাসা দেয়নি, শুধু এমন এক মানুষ বানিয়েছে যে ক্ষমতা আর রাজত্বের নেশায় পাগল হয়ে আছে। তবুও বিক্রম যখন বাবার মুখে মায়ের মৃত্যুর কথা শুনে অপমানিত হয়, সে আরও বেশি চেষ্টা করে ভালো ছেলে হওয়ার। বাবার প্রতিটি কথা নিঃশর্তভাবে মেনে চলে। কিন্তু এখন আদার কারণে বিক্রমের ঘুম উড়ে গেছে। সে সবসময় আদার কথাই ভাবে, তাই সে তার লোকদের আদার সম্পর্কে সব খোঁজখবর বের করতে বলে। এদিকে হঠাৎ করেই আদার সব মিটিং আর ইভেন্টের তারিখ বাতিল হয়ে যায়, যেখানে গতকাল পর্যন্ত তার শিডিউল ছিল একদম ব্যস্ত। এখন আদাকে কেবল একটি ইভেন্টের আমন্ত্রণ দেওয়া হয়েছে, আর সেটাও বিক্রমের। বিক্রমের পরিকল্পনা ছিল প্রতি মাসে কোনো এক সেলিব্রিটিকে নিয়ে আর্মি ক্যাম্পে গিয়ে সেনাদের উদ্বুদ্ধ করা, আর সেই পরিকল্পনার প্রথম অতিথি হিসেবে সে আদাকেই নিতে চায়। আদা হঠাৎ সব মিটিং বাতিল হয়ে যাওয়ায় কিছুটা সন্দেহ করেছিল ঠিকই, কিন্তু বুঝতে পারেনি এটা আসলে বিক্রমই করিয়েছে। সে তার সহকারী প্রিয়ার কাছ থেকে বিক্রম সম্পর্কে জানতে চায়,
আর তখনই জানতে পারে বিক্রম না শুনতে একদম পছন্দ করে না। সে যা চায় তা যে কোনোভাবে পেয়ে যায়। তাই এবার আদা অন্য কাজের অজুহাতে বিক্রমের প্রস্তাব না করে দেয়। কিন্তু আসলে বিক্রম নিজেই আদার সব মিটিং আর ইভেন্ট বাতিল করিয়েছিল, যাতে আদার পরের সপ্তাহ একদম ফাঁকা থাকে। এরপর বিক্রম নিজে আদার সঙ্গে দেখা করতে যায়, তার মুখ থেকে একবার হ্যাঁ শোনার জন্য। আদা বিক্রমকে বলে বিক্রমের সঙ্গে কাজ করতে তার কোনো সমস্যা নেই, আর সেনাদের উদ্বুদ্ধ করার বিষয়ে বিক্রমের পরিকল্পনাটাও ভালো, কিন্তু সে এসব লোক দেখানো বা পাবলিসিটির জন্য করতে চায় না। এই কারণেই সে প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে। তখন বিক্রম সততার সাথে বলে ফেলে, হ্যাঁ, এটা আসলে পাবলিসিটির জন্যই করা হয়েছিল, নিজের ভাবমূর্তি তৈরি করে ভোট পাওয়ার উদ্দেশ্য ছিল। কিন্তু এখন আদার কথা শুনে সে কোনো ক্যামেরা ছাড়া একদম নিঃস্বার্থভাবে কাজটা করতে রাজি। সে প্রতিশ্রুতি দেয় তাদের সেনা শিবিরে যাওয়ার খবর বাইরে ফাঁস হবে না। এই সততা দেখে আদা অবশেষে বিক্রমের সঙ্গে যেতে রাজি হয়, কারণ বিক্রম তার সঙ্গে একদম সত্যবাদী ও সম্মানজনকভাবে আচরণ করেছিল। যেতে যেতে পুরো পথ জুড়ে বিক্রম নিজের একতরফা প্রেমের কল্পনায় বিভোর ছিল। তার মনে হচ্ছিল যেন জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ হচ্ছে। কিন্তু তার এই কল্পনায় সে আদার শরীরকে একবারও কামুক দৃষ্টিতে দেখেনি। মিলিটারি ক্যাম্পে গিয়ে দুজনেই সেনাদের সঙ্গে কথা বলে, তাদের মজার ও ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেয়। আর এই সময় সৈনিকদের অনুরোধে বিক্রম আদাকে প্রপোজ করে। বিক্রম বলে, আমি তোমাকে ভালোবাসি আদা, এতটাই ভালোবাসি যে তা বলতেও ভয় লাগে। তোমাকে দেখার পর থেকে আমার হৃদয় শুধু তোমাকেই চায়। তোমার জন্য আমি দুনিয়া নয়, নিজেকেই বদলে ফেলতে পারি। আমার ভালোবাসা তোমার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে। যদি তুমি আমার হৃদয় ভেঙে দাও, তবে সেই ভাঙা টুকরোগুলিও তোমার নামেই কাঁদবে। এই কথা শুনে সবাই হাততালি দেয়। আদা মুগ্ধ হয়ে বলে, বাহ, আপনি তো দারুণভাবে সংলাপটা বললেন, কিন্তু আপনি তো অভিনয় করতে পারেন না। আপনার চোখ থেকে তো আসলেই পানি বেরিয়ে যাচ্ছে। আমরা যারা অভিনেতা তারাও এত নিখুঁতভাবে অভিনয় করতে পারি না। আমি তো এবার আপনার ভক্ত হয়ে যাচ্ছি। আসলে এসব কথা বিক্রম মন থেকে বলছিল, তাই তার চোখে মুখে প্রকৃত ভালোবাসার ছাপ ফুটে উঠেছিল। পরদিন সকালে তারা সবাই ক্যাম্পের চারপাশটা ঘুরে দেখছিল। একজন সৈনিক আদাকে এখানকার পরিবেশ সম্পর্কে নানা কথা বলছিল, কিন্তু বিক্রমের মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে ব্যাপারটা মোটেও পছন্দ করছে না। হঠাৎই সেই সৈনিক চিৎকার করে আদাকে কোলে তুলে নেয় এবং পড়ে যায়। বিক্রম রেগে গিয়ে এক ধাক্কা দিয়ে বলে, তুই আমার আদাকে স্পর্শ করলি কেন? আদা হতভম্ব হয়ে যায়। সেনা বলে, স্যার, আমি তো ওনাকে বাঁচানোর চেষ্টা করছিলাম, সাপ ছোবল মারতে যাচ্ছিল। বিক্রম ব্যাপারটা বুঝতে পেরে সরি বলে। তারপর আদার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো, ব্যথা পেয়েছ? কিন্তু আদা চুপচাপ সেই জায়গা থেকে চলে যায় আর ম্যানেজারকে ফোন করে বলে, যত দ্রুত সম্ভব মুম্বাই ফেরার টিকিটের ব্যবস্থা করুন। ঠিক তখনই বিক্রম এসে বলে, আদা, আমি সত্যিই দুঃখিত। আমি চাইনি তুমি এমন পরিস্থিতিতে আমার মনের কথা জেনে ফেলো। আমি জানি তুমি টেনশনে আছো, কিন্তু তুমি বিয়ের পরেও সিনেমায় কাজ করতে পারবে। আমি সেই সব পুরুষদের মতো নই যারা ভাবে বিয়ের পর মেয়েদের কাজ বন্ধ করা উচিত। আদা শান্তভাবে বলে, বিক্রম, একটু শোনো, বিয়ের কথা তো অনেক পরের। আমি কখনো তোমাকে ওইভাবে ভাবিনি। তুমি ভালো মানুষ, তোমাকে আমি সম্মান করি, কিন্তু পছন্দ করি না। বিক্রম বলে, আমরা মুম্বাই ফিরেই বিয়ের তারিখ ঠিক করে ফেলব। আদা অবাক হয়ে বলে, তুমি শুনতে পাওনি আমি কি বললাম? বিক্রম হেসে উত্তর দেয়, না, আমি তোমার কিছুই শুনিনি। ছোটবেলা থেকে আমি একটা জিনিসই শিখেছি, আমি যা সিদ্ধান্ত নিই সেটাই শেষ সিদ্ধান্ত। আদা রাগে বলে, বিক্রম, তুমি পুরো পাগল হয়ে গিয়েছ। বিক্রম হেসে বলে, হ্যাঁ, আমি তোমার প্রেমেই পাগল হয়েছি। আমাদের বিয়ে হবেই, বধূ তুমি সাজবেই। লাল চুড়িতে তোমাকে কেমন লাগবে ভাবলেই পাগল হয়ে যাই। এই কথা শুনে আদার চোখে পানি চলে আসে। বিক্রম চোখ মুছতে গিয়ে হাত সরিয়ে নেয় আর হেসে বলে, আর একটা কথা, খুব হলে তুমি মেহমান, মেহেন্দি আর মুহূর্তের দিনগুলো নিজে ঠিক করতে পারবে। এই বলে বিক্রম চলে যায়। আদাও বাড়ি ফিরে যায়। দুদিন পর বিভিন্ন ধরনের উপহার নিয়ে বিক্রম আদার বাড়িতে আসে আর বলে, আসলে বিয়ের উপহার তো আমার বাবার নিয়ে আসা উচিত ছিল, কিন্তু বাবা শহরের বাইরে আছেন আর মা এই দুনিয়ায় নেই, তাই আমাকে নিয়ে আসতে হলো। আদার মা অবাক হয়ে বলেন, আমরা তো বুঝতে পারছি না এসব তুমি কেন করছো। বিক্রম আদাকে বলে, সে কি, তুমি মাকে কিছু বলনি? আমরা তো খুব দ্রুত বিয়ে করতে যাচ্ছি। এই মুহূর্তে আদা এসে প্রশ্ন করে, তুমি এখানে এসেছো কেন? বিক্রম শান্তভাবে বলে, আমি তো আব্বু, আম্মু এবং আমার হবি শালির জন্য বিয়ের উপহারগুলোই এনেছি মাত্র।
আসো আমরা সবাই বসে আমাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল করি। দেখো, আমি 5টি বিয়ের কার্ড নিয়ে এসেছি। যে ডিজাইনটি তোমার পছন্দ হবে সেটিই চূড়ান্ত করো। আমরা এখনও বিয়ের তারিখ ঠিক করিনি, কিন্তু আগামী 1 মাসের জন্য দেশের সেরা 5 স্টার হোটেলগুলো আমি বুক করে রেখেছি। যেখানে তোমার ভালো লাগবে আমরা সেখানেই বিয়েটা করব। আমি আংটিও নিয়ে এসেছি, চাচ্ছি এই আংটি পরিয়ে আমাদের সম্পর্ককে পাকাপোক্ত করি। আদা রেগে গিয়ে বলে, তুমি এখনই আমার বাসা থেকে চলে যাও। বিক্রম শান্তভাবে বলে, ভালোবাসায় জিদ করা ঠিক নয়, কিন্তু তোমার মধ্যেও ভালোবাসা তো আছে। আদা কড়া গলায় বলে, তোমার ভালোবাসা ভালোবাসা নয়, এটা পাগলামি। তুমি সবকিছু নিয়ে এখনই চলে যাও। বিক্রম বলে, স্যার আপনি আপনার মেয়েকে বোঝান। বাবা বলেন, আমি বুঝতে পারছি আমার মেয়ের মন কি চাইছে। ভালো হবে তুমি এই উপহারগুলো নিয়েই এখনই চলে যাও। বিক্রম বলে, আমি এখানে আপনার মেয়েকে চাইতে আসিনি, আমি আমার হবু শ্বশুরকে জানাতে এসেছি যেন তিনি মেয়ের বিয়ের কার্যক্রম দ্রুত শুরু করেন, কারণ মেয়েকে বিদায় দিতে হবে। এটা বলে বিক্রম চলে যায়, কিন্তু এই বিষয়টি পার্টির সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এর প্রভাব পড়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। যেখানে আদার ছবিগুলো মুক্তি পাবে সেসব থিয়েটারকে হুমকি দেওয়া হয়। পাশাপাশি আদার কন্ট্রাক্ট করা অন্যান্য ছবিগুলো থেকেও তাকে সরানোর কথা বলা হয়, যে কারণে প্রডিউসার ও ফিল্ম ডিরেক্টরের মাথায় টেনশন পড়ে যায়। কারণ যদি মুভি রিলিজের সময় রাজনৈতিক বাধা আসে তাহলে তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে, তাই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে আদা রেগে বিক্রমের বাড়িতে চলে যায়। বাড়িতে প্রবেশের সময় তাকে ফুলের পাপড়ি দিয়ে স্বাগত জানানো হয়। আদিত্য বলে, আমি জানতাম কোনো না কোনো একদিন তুমি আসবে, তাই আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলাম। ভেতরে আসো আদা। এই দেখো, এটা আমাদের পারিবারিক ছোট্ট মন্দির। এই বাড়িটাতে মোট 6টি বেডরুম, কিন্তু আমরা দোতলায় থাকব। আর হ্যাঁ, একটা অনুরোধ আছে, আমাদের বাচ্চারাও দোতলাতেই থাকবে। আমি আমার ঘর সাজাতে কোনো কার্পণ্য করিনি, তবুও যদি তুমি চাও নিজের মতো করে সাজিয়ে নিতে পারো। আমি কথা দিচ্ছি তোমাকে কোনো কষ্ট দেব না। আদা বলল, কষ্ট না দেবার কথা বলে তুমি অনেক রকম কষ্টই দিচ্ছ। এইভাবে তুমি আমাকে পাবে না। তোমার ঘর 6টা হোক বা 600, পূজারি আসুক বা ভগবান, আমি কখনোই তোমার বাড়িতে বউ হিসেবে থাকতে আসব না। এই বলে আদা চলে যায়। পরে দেখা যায় রাজনৈতিক কিছু লোক ও তাদের কিছু গুন্ডারা আদা ও তার পরিবারের দিকে বাজে নজর দিচ্ছে। আদা এতদিন চুপ ছিল, কিন্তু যখন সমস্যা পরিবার পর্যন্ত ছড়িয়ে পড়ে তখন আর সে চুপ থাকতে পারে না। আদা দ্রুত মন্ত্রীর কাছে অভিযোগ করতে যায়, কিন্তু মন্ত্রী এবং পুলিশ কমিশনারের আচরণ তাকে অবাক করে। তারা আদাকে ভাবি বলে সম্বোধন শুরু করে। মন্ত্রী জানায়, ভাইয়া বলেছে আপনাদের তো আর 1 মাসের মধ্যেই বিয়ে। ভাবি, চিন্তা করবেন না, আমরা পুরো পরিবার মিলেই সেখানে উপস্থিত থাকব। পরিবেশটা দেখে আদাও কিছুটা অবাক হয়ে পড়ে। কিছুক্ষণ পরে বিক্রম আসে। সবাইকে কিছুটা স্পেস দিয়ে সে রুম থেকে বেরিয়ে যায় এবং ভদ্রভাবে বলে, বুঝি না লোকেরা এই চেয়ারের এত মর্যাদা কেনই বা দেয়। রাজা যখন সাধারণ চেয়ারে বসে ওই চেয়ার নিজেই অসাধারণ হয়ে ওঠে। আর আমি চাই আমার চেয়ারের পাশে তুমি বসো, আমি চাই তুমি আমার রানী হও। আদা কড়া গলায় জিজ্ঞেস করে, তোমার সাহস কি করে হলো? তুমি গুন্ডা পাঠিয়ে আমার মা বোনকে হুমকি দাও। বিক্রম বলে, আমি হুমকি দেইনি, আমার অনেক শত্রু আছে। যদি কেউ তোমার বা তোমাদের ক্ষতি করে তাদের উপর নজর রাখার জন্য আমি লোক রেখেছি। যতদিন আমি বাঁচব তোমার ও তোমার পরিবারের কেউ কষ্ট পাবে না। তোমার পরিবার এখন আমার পরিবার, আমি কাউকে ক্ষতি হতে দেব না। আদা এবার কাঁদতে কাঁদতে হাত জোর করে বলে, দয়া করে আমাকে ছাড়ো, আমাকে আমার মতো করে বাঁচতে দাও। বিক্রম তার পায়ের কাছে এসে হাঁটু গেড়িয়ে অনুরোধ করে, দয়া করে এমনটা করো না, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, একবার হ্যাঁ বলো, সারা জীবন আমি তোমার কথা মেনেই চলব। আদা আর কিছু না বলে চলে যায়। অন্যদিকে আদার চাচা, যিনি প্রফেসর, হঠাৎ খেয়াল করেন যে তার এক কর্মী প্রশ্নপত্র লিক করার চেষ্টা করছে। রেগে চাচা সেই লোকটিকে চড় দেন। প্রতিশোধ নিতে সেই কর্মী তার ইউনিয়নের লোক ডেকে চাচার বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং মিথ্যা অপবাদ ছড়ায়। বলা হয় চাচা তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। প্রিন্সিপাল রেগে বলেন, যদি আমরা প্রশ্নপত্র লিক হওয়া বিষয়টি সামনে আনি তাহলে আপনার সম্মান বাড়বে, কিন্তু আমাদের কলেজের সুনাম নষ্ট হবে। তাই ভালো হবে আপনি এখন চুপচাপ তার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চান আর আমাদের সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করেন। কিন্তু চাচা নির্দ্বিধায় সামনে এসে বলেন, আমি কখনোই প্রতিষ্ঠানের জন্য কোনো ভুল কাজ করিনি যার জন্য আমাকে ক্ষমা চাইতে হবে। আজ আমি যদি ক্ষমা চাই আমার শিক্ষার্থীরা ভুল পথে চলে যাবে। এই কথায় রেগে গিয়ে চাচাকে মারা শুরু করে। মুখে চুনকালি মাখিয়ে চাচাকে কলেজ থেকে জোরপূর্বক বের করে দেয়া হয়। পরে বিষয়টি বিক্রমের কানে গেলে সে ছুটে এসে সেই ব্যক্তিকে টেনে হিঁচড়ে চাচার সামনে ফেলে দেয়। ফলে সে বাধ্য হয়ে ক্ষমা চায়। তখন আদা এসে বিক্রমকে বলে, এই নাটকটা তুমি সাজিয়েছ তাই না? আজ যা ঘটেছে এর পেছনে তোমার হাত রয়েছে।
বিক্রম কসম করে বলে, আমার ভালোবাসার কসম, আমি এটা করিনি। এটা বলে সে চলে যায়। আদাকে তার বাবা বোঝায় যে তুমি ওই ছেলেকে বিয়ে করে নিলে হয়তো আমাদের জীবনটা বেঁচে যাবে। এরপর বাবা চলে যান। আদা কষ্ট পেয়ে কাঁদতে থাকে। পরদিন সকালে এক বিশাল সভার আয়োজন করা হয়। বিক্রম মঞ্চে উঠে ভাষণ দিচ্ছিল, তখন আদা সেই সভাস্থলে চলে আসে। মঞ্চে উঠে মাইক্রোফোনের কাছে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে সে বলে, আপনারা যাকে জেতানোর জন্য স্লোগান দিচ্ছেন সেই ব্যক্তিই আমাকে অসম্ভব ভালোবাসে, এমন ভালোবাসা যে আমার সব সুনাম, আমার কেরিয়ার নষ্ট করে দিয়েছে। এমন ভালোবাসা যে আমার বোন, আমার মা বাবার সম্মান, সম্বল সব ছিনিয়ে নিয়েছে। এত দৃঢ়ভাবে ভালোবেসে সে সাধারণ কথাও বোঝে না। আমি তাকে ভালোবাসি না এটা সে মেনে নিতে চায় না। সে আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার জন্য প্রতিটি জায়গায় এমন ব্যবস্থা করেছে যাতে আমি জোর করে তার ভালোবাসা মেনে নিতে বাধ্য হই। আমি সিএমকে বলেছি, সে আমাকে ভাবি বলে ডেকেছে। কমিশনার সাহায্য করার বদলে তার ছেলের সঙ্গে সেলফি তুলেছে। আইনি বিধি ও সরকার সবকিছুই ওর কাছে পোষা কুকুরের মতো। হয়তো ও ভেবেছিল আমি দুর্বল হব, কিন্তু আজ আমি সবার সামনে ঘোষণা করছি, আমি আদা, এবং এখন থেকে 7 দিনের মধ্যে যে কেউ আদিত্যকে পরপারে পাঠিয়ে দিতে পারবে, আমি তার সাথে একটা রাত কাটাবো। এই কথা শুনে জনতা এক্সাইটেড হয়ে ওঠে। আদা বিক্রমের চোখে চোখ রেখে বলে, তুমি আজ পর্যন্ত শুধু মেয়েদের কান্না করতে দেখেছ, কিন্তু এবার দেখবে তাদের শক্তি। তোমার ভালোবাসা ভালোবাসা নয়, এটা জোর জবরদস্তি। যা করছো সব সীমার বাইরে চলে গেছে। আমি জ্বলবো, পুড়ব, মাটিতে মিশে যাব, কিন্তু কসম করে বলছি, তোমার প্রেমে আমি কখনোই পড়ব না। আমার মনে তোমার জন্য ভালোবাসা নয়, শুধু ঘৃণা আছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। দৃশ্যপট আছে সিএমের কক্ষে। আদা সেখানে বসে আছে। বিক্রম সেখানে এসে বলে, কেন পুরো দুনিয়ার সামনে নিজের সম্মান নষ্ট করে দিলে? আদা হেসে উত্তর দেয়, তোমার অহংকারের শেষ নেই, তাই না? তুমি বলেছিলে আকাশে যত তারা আছে তার থেকেও বেশি তোমার ভক্ত আছে, কিন্তু তোমার জয় জয়কার কেবল এক রাজ্যের মধ্যে সীমাবদ্ধ, আর আমার নাম সারা দেশে ছড়িয়ে আছে। মৃত্যু কোথা থেকে আসবে তা তুমি টেরও পাবে না। তোমার যে দেহরক্ষী আছে, কে জানে, হয়তো ঘরে গিয়ে বিছানায় স্ত্রীর পাশে শুয়েও আমার কথাই ভাববে। এই কথাগুলো শুনে বিক্রম হতবাক হয়ে যায়। সে বলে, তুমি এক অচেনা পুরুষের সঙ্গে একটা রাত কাটাতে রাজি, কিন্তু আমার সঙ্গে পুরো জীবন কাটাতে পারবে না? আদা ঠান্ডা গলায় বলে, না, পারবো না, এটা আমার ইচ্ছে। সঠিক হোক বা ভুল, আমার ইচ্ছে মানেই আমার ইচ্ছে। বিক্রম বলে, একবার ভাবো আদা, তুমি যদি কাউকে আমাকে মারতে পাঠাও সে তো ধরা পড়বে, এমনকি তুমিও আটক হতে পারো। আদা হেসে বলে, ঠিকই বলেছ, কিন্তু এই মুহূর্তে আমার পাগল ভক্তরা কোনো যুক্তি শোনে না। ধর্মীয় অনুষ্ঠানের দিন রাবণ না জ্বললেও তুমি অবশ্যই জ্বলবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় বিক্রম একা একটা সিনেমা থিয়েটার পুরো বুক করে বসে আছে। আদার সিনেমা চলছে। পর্দায় আদাকে দেখে তার চোখ ভিজে যায়। সামান তাকে থিয়েটার থেকে বের করতে চায়, কিন্তু বিক্রম নিজেকে সামলাতে পারে না। এ সময় এক দেহরক্ষী আদা সম্পর্কে বাজে মন্তব্য করে, আর আদিত্য তাকে বেধড় মারতে শুরু করে। সামান বাধা দিতে গেলেও তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। মুহূর্তের মধ্যে বিক্রম বুঝতে পারে সে ভুল করেছে, তাই বারবার ক্ষমা চায় এবং দুজনেই থিয়েটার থেকে বেরিয়ে আসে। রাস্তায় বিলবোর্ডের নিচে দাঁড়িয়ে বিক্রম বলে, তুমি এত কাছে থেকেও আমের থেকে অনেক দূরে। আমি যত চেষ্টা করি তুমি ততই দূরে সরে যাও। আমি কখনোই তোমাকে ঘৃণা করতে পারবো না, কারণ তোমাকে আমার মন থেকে দূরে সরানোর ক্ষমতা আমার কাছে নেই, বলে সে কাঁদতে কাঁদতে সামানকে জড়িয়ে ধরে। পরদিন গান্ধী জয়ন্তীর অনুষ্ঠানে তারা উপস্থিত হয়, যদিও জানে বিপদ আসবেই। তবুও আদিত্য মঞ্চে ওঠে, ভাষণ দেয়। ভাস্কর্য উন্মোচনের মুহূর্তে জনতার মধ্যে থেকে গুলি ছোড়া হয় এবং বিক্রম আহত হয়। বাড়ি ফিরলে দেখা যায় আদা তাদের বাড়িতে বসে আছে, সামনে মৃতদেহের প্রস্তুতির সামগ্রী। সে বলে, তুমি সেদিন আমার বাড়িতে বিয়ের 5টা কার্ড নিয়ে এসেছিলে, মনে আছে? আজ আমি এনেছি 5টা ছবি। বলো তো, তোমার মৃত্যুর জন্য কোনটা টানব? অর্গ্যান ডোনেশনে তোমার চোখ, তোমার হৃদয়, যেটা খুশি দান করো। তবে সাবধান, যার কাছে তোমার হৃদয় যাবে সে বেচারা বিপদে পড়বে। তবু ভাবছি, মৃত্যুর পর অন্তত তুমি কারো উপকারে তো আসবে। এই সময় দুজন বৃদ্ধ অভিভাবক আসে। বিক্রম বলে, আপনাদের ছেলের সব দায়িত্ব এখন থেকে আমার। এই বলে চাচার পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। আদা কিছুই বুঝতে পারে না। বয়স্ক দুজন ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। সালমান বলে, আজকের অনুষ্ঠানে যে ছেলেটা বিক্রমকে অ্যাটাক করেছিল ওনারা তার বাবা মা। আপনার জন্য মারার লোক অনেক আছে, কিন্তু বিক্রমের জন্য মার খেতে প্রস্তুত এমন লোকও কম নেই। আজকের পুরো ঘটনা ছিল সাজানো, এটা বোঝানোর জন্য যে আদিত্যকে আঘাত করলে প্রথমেই তোমাকে পাওয়া যাবে না, বরং তাদেরকে আগে কারাগারে যেতে হবে।
বিক্রম এগিয়ে এসে বলে, দেখো, আমার ভালোবাসার জন্য পুরো স্টেট উৎসব করবে। আমার ভালোবাসা চারপাশে মানুষের মুখে রটে যাবে। পুরো দেশ আমাদের বিয়েতে অংশ নেবে, ক্ষমতার জন্য নয়, প্রেমের জন্য। যখন আমি তোমার ভালোবাসায় মরে যাব তখনও এভাবেই থাকবে, কারণ আমি তোমার চোখের অশ্রু সহ্য করতে পারবো না। আদা চুপচাপ সেখান থেকে চলে যায়। পরদিন বিক্রমকে নিয়ে একটা টক শো অনুষ্ঠিত হয়। উপস্থাপক বলে, ভালোবাসা আর জোর জবরদস্তি আলাদা। বিক্রম বলে, আমি ওকে ভালোবেসেছি, কিন্তু আমি কখনো ওর হাতটাও ধরিনি, কোনো অসম্মান করিনি। শুধু মেনে নিতে পারছি না যে আদা আমাকে ভালোবাসে না। আমি তার জন্য মরতেও রাজি। আগামী বিজয় দশমীর মধ্যেই আমি শত শত কাপলকে আমার খরচে বিয়ে করাবো। শুধু একটা মণ্ডপ আমি ওর জন্য খালি রাখব, এই আশায় যে সবার দোয়া যদি আমার ভাগ্যে এসে লাগে আর ওর ঘৃণা যদি ভালোবাসায় পরিণত হয়। মিডিয়ার মাধ্যমে এই ধরনের উদ্ভট প্রেমের গল্প দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। অনেকেই এমন পাগল প্রেমিককে প্রশংসা করে। রাতের বেলা বিক্রম যখন বাড়ি ফিরে আসে, তার বাবা তখন রেগে বলে, 2 পয়সার নায়িকার জন্য তুই আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস। আমাদের প্রতিপক্ষ এটা কাজে লাগাবে। বিক্রম বাধ্য হয়ে বলে, বাবা, আমি আদার ও মানুষের মন জয় করে ছাড়ব, শুধু একটা কথা। এরপর নিজের ছেলের সামনে কাউকে 2 পয়সার নায়িকা বলার আগে 1000 বার ভেবে বলবে। এবং সে আরও বলে, আপনি আমাকে শিখিয়েছেন যে জিনিস আমি পাবো না সেটা আমি জ্বালিয়ে দেব। এখন আমি শপথ করছি, এবার আদাকে না পেলে আমি নিজেকেই পুড়িয়ে ফেলব। পরদিন বিয়ের অনুষ্ঠানে আদা এসে বলে, আমি ভেবেছিলাম যে ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতারা ভালো অভিনয় করে, কিন্তু আজ দেখেছি রাজনীতিবিদরাও অভিনয়ে আরও পারদর্শী হয়। আজ আমি দেবী মাতার কাছে যাব আর প্রার্থনা করব, আমার জীবনে যেন এমন কোনো রাবণ না আসে যে সব কিছু পুড়িয়ে দেয়। তখন বিক্রম বলে, ঠিক আছে, তাহলে আমিও তোমার সঙ্গে দেবীমাতার মন্দিরে খালি পায়ে হাঁটব, যেন অন্তত জীবনের কিছুটা পথ তোমার সঙ্গে হেঁটে নিতে পারি। দুজনেই দেবীমাতার উদ্দেশ্যে রওনা হয়। বিক্রমের চোখে তখন শুধুই আদা, তার প্রতিটি পদক্ষেপে যেন আদার ছায়া। এত বাধা বিপত্তির পরেও সে একটাই কথা ভাবে, নিজে শেষ হয়ে গেলেও আদার গায়ে যেন একটুও আঁচ না লাগে। রক্তাক্ত পা নিয়ে বিক্রম মন্দিরে প্রবেশ করে, দেবীর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে, মা, এখনও দেরি হয়নি, তুমি ওকে বোঝাও, তোমাকে সাক্ষী রেখে আজ আমরা একে অপরকে বিয়ে করব। আদা চুপচাপ দাঁড়িয়ে বলে, দেবীমা, ওকে আমার পথ থেকে সরিয়ে দিন। এরপর আদা বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পরই সেখানে হাজির হয় বিরোধী দলের নেতা গোবিন্দ এবং ব্যবসায়ী রেহেজা। তখন আদা ফোন করে বিক্রমকে জানায়, তোমার শত্রুরা আমার বাড়িতে এসেছে, তারা চায় আমি তাদের দলকে সাপোর্ট করি, বিনিময়ে তারা তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দেবে। কিন্তু শোনো, আমি তোমাকে এত ঘৃণা করি যে সেই ঘৃণাও কারো সঙ্গে ভাগ করতে পারবো না। অপমানিত হয়ে শত্রুপক্ষ প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। ঠিক তখনই বিক্রম সেখানে উপস্থিত হয়ে গর্জে ওঠে, আদা যে পথে চলে, আজকের পর থেকে যদি সেই পথে তোমাদের চিন্তাও হাঁটে, তবে মন্ত্রণালয় হোক বা শৌচালয়, কোথাও দাঁড়ানোর জায়গা পাবে না। আদা একটা স্বেচ্ছায় ব্লাড ডোনেট কর্মসূচি করছিল। বিক্রম জানতে পেরে সেখানে ছুটে যায় এবং হাসি মুখে বলে, আমার বিশ্বাস আমার রক্ত নিতে তুমি না করবে না, তাই ভাবলাম অন্তত একটা ভালো কাজে নিজেকে সামিল করি। যখন রক্ত নেওয়া শুরু হয়, বিক্রম বলে, আমার রক্তের গ্রুপ RH নেগেটিভ, খুবই রেয়ার। আদা বলে, তোমার এই রক্ত তোমার নিজের কাজেও লাগবে না, বলে বোতলটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। বিক্রম এর পরেও তার আশেপাশেই থাকে, তার চোখে এক অদ্ভুত অপরাধ বোধ। দুজনে একই অনুষ্ঠানে উপস্থিত হয়। মঞ্চে নাটক চলছিল। হঠাৎ এক ব্যক্তি বিক্রমের দিকে তীর ছোড়ে, তবে অল্পের জন্য সেটি তাকে এড়িয়ে যায়। বাসায় ফেরার সময় কিছু গুন্ডা আদার উপর অ্যাটাক করে, তখন সে ভয়ে কেঁপে ওঠে। এদিকে বিক্রমের বাবা বলে, কুকুর আর বাঘের মধ্যে পার্থক্য রয়েছে, জানো তো? আমি একটা কুকুর ধরে এনেছি, তার সাথে যা ইচ্ছে তাই করো, কিন্তু কাল থেকে যেন ওর নামও আর তোমার মুখে না শুনি, বলে রুম থেকে বেরিয়ে যায়। আদিত্য দ্রুত উপরে উঠে যায়। আদা রেগে বলে, এটাই তোমার আসল চেহারা, তাই না? এসব ভালোবাসা সব ভণ্ডামি, তোমার ভেতরে শুধু শারীরিক চাহিদাই আছে। এসো, যা খুশি তাই করো, তবুও আমার হৃদয়ে তোমার জন্য কখনো ভালোবাসা জন্মাবে না। আদিত্য নিচে পড়ে থাকা ওড়নাটা তুলে আলতো করে আদার গায়ে পেঁচিয়ে দেয়, বলে, দুঃখটা এটা নয় যে তুমি আমাকে ভালোবাসোনি, দুঃখটা এটা যে তুমি এখনও আমাকে চিনতে পারোনি। এটা আমার কোনো প্ল্যান নয়, সব আমার বাবা করেছে। তবে সবার কাছে আমাকে তোমার জীবনের ভিলেন বলো না, কারণ ইতিহাসে প্রথম ভিলেন আমিই হব যে তোমাকে সমস্কান থেকে তোমার ঘরে পৌঁছে দিয়ে আসবে নিজের দায়িত্বে। সে আদাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। পরদিন সকালে সালমানকে বলে, আজকের দিনই শেষ সুযোগ, আজও যদিও না মানে তবে আর কোনোদিনও মানবে না। জন্মের সময় আমি নিজের মাকে মেরে ফেলেছি, আমার কপালে ভালোবাসা নেই। সালমান অবাক হয়ে বলে, না ভাই,
বাবা আপনাকে ভুল বুঝিয়েছে। এসব বলে তিনি আপনাকে তার হাতের পুতুল বানিয়ে রাখতে চান। আপনি মাকে মারেননি, বরং তিনি নিজেই তোমাকে বাঁচাতে জীবন দিয়েছিলেন। সব সত্য জানার পর বিক্রম ছুটে যায় আদার বাণীর সামনে, চিৎকার করে বলে, আমি দুঃখিত, আমি বুঝিনি তুমি আমাকে ভালোবাসো না। তোমার পরিবারের কষ্টের কারণ আমি হয়েছি, আমি দুঃখিত। আমি তোমার জীবনের ভিলেন হয়ে গিয়েছি। কি করব বলো? ছোটবেলা থেকে মায়ের মমতা পাইনি, বাবার ছায়ায় বড় হয়েছি। যা চেয়েছি ছিনিয়ে নিয়েছি। আমার বাবা বলেছিল আমি নাকি মাকে মেরেছি, কিন্তু সত্যি হলো আমার মা নিজে মরে আমাকেই বাঁচিয়েছে। তাই আজ থেকে আমি আমার সব ক্ষমতা ছেড়ে দিচ্ছি। বিক্রমের এই কথাগুলো তখন টিভির লাইভ সম্প্রচারে পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। বিক্রম বলতে থাকে, আজকের পর থেকে কোনো পুলিশ আমাকে সালাম দেবে না, কোনো মন্ত্রী আমার জন্য চেয়ার খালি রাখবে না, আর কোনো আদা সে আর কখনো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করার সুযোগও পাবে না। আমি আজ থেকে না কোনো নির্বাচন করব, না কারো মন জিততে চেষ্টা করব। আমি শুধু মরার আগে একবার তোমার চোখে নিজের জন্য ক্ষমা দেখতে চাই। যে জায়গায় তুমি আমার মৃত্যু দেখতে চেয়েছিলে, আজ রাতে সেখানে একবার আসবে কি? হতে পারে তোমার কোনো ভক্তই আমাকে গুলি করে শেষ করে দেবে, কিন্তু প্লিজ তুমি এসো। মৃত্যুর আগে তোমার মুখে ক্ষমা শব্দটা শুনে যেতে চাই। রাত নেমে এসেছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর আদা সেখানে এসে পৌঁছায়। হঠাৎই দূরে থাকা সালমান কান্না ভেজা চোখে আদার দিকে নিশানা করে, কিন্তু গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়। আদাকে বাঁচাতে বিক্রম নিজেকে সামনে এনে দাঁড় করায়। পর মুহূর্তেই গুলি এসে লাগে তার বুকে। আদা চিৎকার করে ওঠে, বিক্রম! চারপাশ স্তব্ধ হয়ে যায়। সবাই বুঝে ফেলে বিক্রম এই পরিকল্পনা শুধু আদাকে নিরাপদ রাখার জন্যই ছিল। আর আগে মারার জন্য এই পরিকল্পনাটা ছিল বিক্রমের বাবার। বিক্রম মাটিতে লুটিয়ে পড়ে। আদা তাকে কোলে তুলে নেয়। শেষ নিঃশ্বাসের আগে বিক্রম বলে, তোমার জীবনের রাবণ আজ জ্বলে শেষ হয়ে যাচ্ছে আদা। এই জীবনে তোমাকে পাইনি, কিন্তু পরের জন্মে আমি আবার আসব। আবার তোমাকে জিজ্ঞেস করব, তুমি কি আমার জীবন সঙ্গী হবে? যদি তখনও না বলো, আমি আবারও চুপচাপ তোমার জীবন থেকে চলে যাব। হয়তো কোনো না কোনো জন্মে তুমি আমাকে ক্ষমা করে দেবে। আদা কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি বিক্রম। আর ঠিক সেই মুহূর্তেই বিক্রম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চারদিকে কান্নার রোল পড়ে যায়। আদা নিজের হাতে বিক্রমের দেওয়া আংটিটা পরে নেয়, যেন তার ভালোবাসার প্রতীক হয়ে বেঁচে থাকে আজীবন।